নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষাকালে অর্থাৎ এই জুন মাসে আপনারা কি কি সবজি চাষ করবেন। এই বর্ষাকালে বা জুন মাসে আপনারা কি কি সবজি চাষ করবেন শুধু আমি তার নামগুলোই বলবো না, কিভাবে আপনারা বীজ রোপণ করবেন, বীজ কিভাবে নির্বাচন করবেন, অর্থাৎ বীজ রোপণের পদ্ধতি এবং চারা গাছ বেরোনোর পর তার কিভাবে যত্ন নেবেন, গাছগুলো একটু বড় হওয়ার পর যখন তাতে ফুল ফল আসবে তখন আপনারা কি সার প্রয়োগ করবেন, খোল পচা জল কিভাবে তৈরি করবেন এবং গাছে সেটা কিভাবে প্রয়োগ করবেন, এই সমস্ত তথ্য দিতে চলেছি। তো এতগুলো তথ্য দিতে গিয়ে স্বভাবতই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আশা করি এটা পুরোটা দেখলে আপনাদের অন্য কোনো ভিডিওর আর সন্ধান করতে হবে না। তো চলুন শুরু করা যাক। কিছু সবজি রয়েছে যেগুলো সারা বছরই চাষ করা যায়, আবার কিছু সবজি রয়েছে শুধুমাত্র বর্ষাকালেই চাষ করা যায়। তো আমি প্রথম থেকে আপনাদের দেখাবো সবজিগুলো আগে, যে কী কী সবজি আপনারা এখন চাষ করতে পারবেন। প্রথমেই গ্রীষ্ম কিংবা বর্ষার সময় যে সবজিটার কথা প্রথমেই আমাদের মাথায় আসে সেটা হলো ঝিঙে। ঝিঙের ফলনও প্রচণ্ড ভালো, 4 থেকে 5টা গাছ বসিয়ে রাখতে পারলে দেখতেই পাচ্ছেন কেমন ফলন। বেগুন, যেটা সারা বছরই চাষ করা যায় এবং অনায়াসেই আপনারা বর্ষাকালেও চাষ করতে পারবেন। এছাড়া চাষ করতে পারবেন চিচিঙ্গে। চিচিঙ্গেও কিন্তু খুব ভালো একটা সবজি। বাড়িতে 1 থেকে 2টো যদি গাছ করে রাখতে পারেন তাহলে কিন্তু বাজার থেকে আর চিচিঙ্গে কেনার দরকার পড়বে না। এছাড়া বর্ষাকালের আরেকটা জনপ্রিয় সবজি হলো উচ্ছে বা করলা। উচ্ছে বা করলাও খুব সহজেই বাড়িতে চাষ করা যায়, তবে বর্ষাকালে উচ্ছের তুলনায় করলাটাই ভালো হয়। তাই 3 থেকে 4টে যদি করলার গাছ বসিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু করলার জন্য আপনাদেরকে বাজারে যেতে হবে না। বর্ষাকালীন আর একটা সবজি হলো পুরুল বা ধুদুল বা নেনুয়া। বিভিন্ন জায়গায় এটাকে বিভিন্ন নামে ডাকা হয়, আর এর ফলন হচ্ছে প্রচুর। বেশি নয়, যদি 2টো গাছ আপনারা করে রাখতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি পুরুল বা ধুদুল খেতে পারবেন না। বর্ষাকালীন এবং গ্রীষ্মকালীন একটা গুরুত্বপূর্ণ সবজি হলো ঢ্যাঁড়স বা ভেন্ডি। এটারও খুব সহজে চাষ করা যায়, তবে বাড়িতে আপনাদের 10 থেকে 12টা ঢ্যাঁড়স গাছ বসিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু বাড়িতে বসেই আপনারা ঢ্যাঁড়সের যোগান পাবেন। এছাড়া চাষ করতে পারেন বর্ষাকালীন লাউ, আর লাউও বর্ষাকালে খুব ভালো হয়। বর্ষাকালীন আর একটা সবজি হলো বিখ্যাত, সেটা সব জায়গায় পাওয়া যায় কিনা আমি জানি না, সেটা হলো কুঁদরি। এটাকে ঠিক পটলের মতো দেখতে, মানে পটলের আকারটা একটু বড় হয় আর এগুলো একটু পটলের থেকে ছোট হয়। তেলাকুচোর ফল যেমন দেখতে, কুঁদরিকেও ঠিক তেমনই দেখতে হয়, তবে কুঁদরির বীজ পাওয়া যায় না। যদি কারোর বাড়িতে কুঁদরির গাছ থাকে তাহলে সেখান থেকে আপনারা মূল নিয়ে এসে বাড়িতে লাগাতে পারেন, প্রচুর ফলন হয়। বর্ষাকালীন আর একটা বিখ্যাত সবজি হলো বরবটি। 10 থেকে 12টা বরবটির গাছ বসিয়ে রাখতে পারলে ফলনটা আশা করি আপনাদের চোখেই পড়ছে। এছাড়া আপনারা বাড়িতে চাষ করতে পারেন বর্ষাকালীন শশা। শশাকে ঠিক সবজি ধরা হয় না, শশাকে ফলও ধরা হয় আবার সবজিও ধরা হয়, এবং আমাদের নিত্য প্রয়োজনে শশা কিন্তু খুবই উপকারী। তাই বাড়িতে যদি 4 থেকে 5টা শশার গাছ বসিয়ে রাখতে পারেন তাহলে মুড়ি দিয়ে খাওয়া হোক, চাউমিনের উপরে ছড়িয়ে দেওয়া হোক, তাতে কিন্তু বেশ উপকার হয়। আর চাষ করতে পারবেন পুঁই শাক, যেটা বর্ষাকালে খুব ভালো হয়, আর পুঁই শাক আমরা খেতেও যথেষ্ট ভালোবাসি। টবেই চাষ করা যায় কলমি শাক, আমি দেখিয়ে দেবো পদ্ধতিটা। চাষ করতে পারেন মিষ্টি কুমড়ো, যেটাও খুব সহজেই বাড়িতে বর্ষাকালে চাষ করা যায়। একটা মিষ্টি কুমড়োর গাছ লাগিয়ে রাখতে পারলেই কিন্তু বাড়িতে মিষ্টি কুমড়োর চাহিদা পূরণ করে দেবে। দেখুন আমাদের ছাদ বাগানের সমস্ত সবজি আপনাদের দেখাচ্ছি আমি। এর বীজ রোপণ পদ্ধতি থেকে শুরু করে যত্ন সবটাই আমি বলবো, আপনারা প্লিজ ধৈর্য ধরে পুরোটা দেখতে থাকুন। এই দেখুন কত পুরুল হয়েছে। এছাড়া যেটা বর্ষাকালীন সবজি হিসেবে জনপ্রিয় সেটাও চাষ করতে পারেন, সেটা হলো চাল কুমড়ো। এই চাল কুমড়োর ফলন কিন্তু বর্ষাকালে প্রচুর, তাই 1 থেকে 2টো চাল কুমড়োর গাছ যদি বাড়িতে বসিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু বাড়িতেই বসে পেয়ে যাবেন বর্ষাকালীন এই চাল কুমড়ো। এছাড়া বর্ষাকালীন আরও একটা বিখ্যাত সবজি রয়েছে, যেটা শুধুমাত্র বাজারে বর্ষাকালেই পাওয়া যায়, সেটা হলো কাঁকরোল। তবে এই কাঁকরোল বাজারে কিন্তু আপনারা বীজ পাবেন না, অর্থাৎ কাঁকরোল গাছ বসানোর জন্য বীজ কিন্তু পাওয়া যায় না। তবে এখন অনেক বাড়িতেই দেখা যায় বর্ষার জল পেয়ে প্রচুর ছোটো ছোটো কাঁকরোলের চারা গাছ বেরিয়েছে, অর্থাৎ কাঁকরোলের মূল থেকে এই চারা গাছ বেরোয়। তো কারোর বাড়ি থেকে যদি মূল সংগ্রহ করে আনতে পারেন বা একটা চারা গাছ সংগ্রহ করে আনতে পারেন তাহলে কিন্তু বাড়িতেই আপনারা কাঁকরোল পেয়ে যাবেন। এগুলো সবই আমাদের বাগানের কাঁকরোলের ছবি, মানে ছাদ বাগানের কাঁকরোলের ছবি। এবার চলুন কীভাবে আপনারা বীজ রোপণ করবেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমেই দেখাচ্ছি ঢ্যাঁড়সের বীজ। দেখুন আমরা কোথায় চাষ করি, ছাদের প্যারামিড গাঁথুনির ওপরে এরকম টব বানানো আছে, এগুলো হলো ঢ্যাঁড়সের বীজ। বাজারে যখন ঢ্যাঁড়সের বীজ আপনারা কিনতে যাবেন তখন অবশ্যই বর্ষাকালীন ঢ্যাঁড়সের বীজ বলে কিনবেন। গ্রীষ্মকালীন ঢ্যাঁড়সের বীজ নিয়ে আসলে কিন্তু গাছ হবে, ফলন কিন্তু পাবেন না। এবার মাঝখান থেকে একটা রো করা হয়েছে এবং সেখানে 6 ইঞ্চি অন্তর অন্তর বীজগুলো দেওয়া হচ্ছে।
দেওয়ার পরে আস্তে করে হালকাভাবে মাটি চাপা দিয়ে দিতে হবে। ঢ্যাঁড়সের বীজ যেহেতু খুব নরম প্রকৃতির, তাই আগে থেকে জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এগুলো হলো বরবটির বীজ। ঠিক একইভাবে ঢ্যাঁড়সের বীজের মতো যখন আপনারা বরবটির বীজ কিনতে যাবেন, তখনও কিন্তু বর্ষাকালীন বরবটির বীজ বলে কিনবেন, কারণ গ্রীষ্মকালেও কিন্তু বরবটি চাষ করা হয়। আর বরবটির বীজও অত্যন্ত নরম প্রকৃতির, আগে থেকে জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ভিজে মাটিতে রোপণ করলেই খুব দ্রুত চারা গাছ বেরিয়ে আসে। ঢ্যাঁড়সের মতো এখানেও আমরা 6 ইঞ্চি অন্তর অন্তর গাছগুলো বীজগুলো রোপণ করলাম। বীজগুলো রোপণ করার পরে খুব হালকাভাবে ওপর থেকে মাটি সরিয়ে দিতে হবে, যাতে খুব চাপা না পড়ে, কারণ খুব বেশি চেপে যদি আমরা চাপা দিই তাহলে কিন্তু বীজগুলো অঙ্কুরিত হয়ে মাটি ফুঁড়ে বেরোতে একটু সময় লাগবে। এগুলো হলো কলমি শাকের বীজ। অনেকেই হয়তো মনে করেন যে কলমি শাকের আবার বীজ হয় নাকি, কলমি শাক আবার টবে চাষ করা যায় নাকি। কিন্তু আমি আপনাদেরকে বলছি, কলমি শাকের বীজ কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা যদি বাড়িতেই কলমি শাক চাষ করতে চান, ছোটো একটা গামলা কিংবা টবেও করতে পারেন। কলমি শাকের বীজ নিয়ে এসে 1 রাত জলে ভিজিয়ে রাখবেন। তারপরে যেখানে আপনারা মাটি তৈরি করেছেন সেইখানে এইভাবে ছড়িয়ে দেবেন। একবার যদি কলমি শাকের চাষ করে ফেলতে পারেন, তাহলে যদি গোড়াসহ তুলে না খান, এমনি কেটে কেটে খান, তাহলে কিন্তু আপনারা বাড়িতেই সারা বছর কলমি শাকের জোগান পাবেন। এইগুলো হলো বর্ষাকালীন চিচিঙ্গের বীজ। চিচিঙ্গের বীজও কিন্তু বর্ষাকালীন এবং গ্রীষ্মকালীন 2 প্রকারের হয়। আপনারা যেহেতু বর্ষাকালে চাষ করবেন, তাই অবশ্যই বর্ষাকালীন চিচিঙ্গের বীজ কিনবেন। এবং চিচিঙ্গের বীজ প্রচণ্ড শক্ত প্রকৃতির, পারলে আপনারা 24 ঘন্টারও বেশি এটাকে জলে ভিজিয়ে রাখবেন, তারপরেই মাটিতে রোপণ করবেন। চিচিঙ্গের বীজ থেকে চারা বেরোতে কিন্তু বেশ দেরি হয়, তাতে চিন্তার কোনো কারণ নেই। এবার যেগুলো আমরা রোপণ করছি সেগুলো হলো ঝিঙের বীজ। ঠিক একইভাবে বাজারে ঝিঙের বীজ কেনার সময়ও বর্ষাকালীন ঝিঙের বীজ বলে কিনবেন, কারণ ঝিঙের বীজও কিন্তু গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন 2 প্রকারের হয়। তাই বীজ নির্বাচনে কিন্তু কখনোই ভুল করবেন না, তাহলে কিন্তু আশানুরূপ ফল পাবেন না। ঝিঙের বীজ 1 দিন বা 1 রাত জলে ভিজিয়ে রেখে তারপরেই মাটিতে রোপণ করবেন। এগুলো হলো বর্ষাকালীন শশার বীজ। ঠিক একইভাবে অন্যান্য সমস্ত বীজের মতো শশার ক্ষেত্রেও গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন বীজ হয়। তাই আপনারা যেহেতু বর্ষাকালে চাষ করতে যাচ্ছেন শশা, তাই বর্ষাকালীন শশার বীজ বলে কিনবেন। শশার বীজ এমনিতেই খুব নরম প্রকৃতির, আপনারা চাইলে 6 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখতে পারেন। যদি না চান, বর্ষাকালে এমনিতেই মাটি নরম থাকে, এমনি সরাসরি মাটিতে পুঁতে দিন। একই জায়গায় 4 থেকে 5টা দানা দিয়ে দিন, তাতে 4-5টা গাছ বেরোনোর পরে মাচা তৈরি করে দেবেন, তাতে তারা বিভিন্ন দিকে চলে যাবে। এগুলো হলো বর্ষাকালীন করলার বীজ। অন্যান্য বীজের মতো এটাও কিন্তু বর্ষাকালীন করলার বীজ বলেই কিনবেন। করলার বীজ মোটামুটি শক্ত প্রকৃতির, 12 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে তারপর চেষ্টা করবেন মাটিতে রোপণ করতে। আর করলার বীজ থেকেও চারা বেরোতে একটু সময় লাগে, তাতে চিন্তা করার কোনো দরকার নেই। ঝিঙের বীজ থেকে খুব তাড়াতাড়ি চারা বেরোয়, বরবটির বীজ থেকেও খুব তাড়াতাড়ি চারা বেরোয়, ঢ্যাঁড়সও তাই। কিন্তু চিচিঙ্গে, করলা এগুলো একটু দেরি হয়, যেহেতু বীজের খোলকটা খুব শক্ত। অন্যান্য বীজের মতো সমস্ত লতানি গাছই কিন্তু আপনারা একই জায়গায় 4 থেকে 5টা দিতে পারেন, কারণ গাছগুলো বেরিয়ে কিন্তু একই জায়গায় বড় হবে না, তারা মাচা বা ভাড়া বেয়ে বিভিন্ন দিকে চলে যাবে। তাই একই জায়গায় অনেকগুলো, অর্থাৎ 4 থেকে 5টা গাছ বসালে কোনো সমস্যা নেই। এইগুলো হলো বর্ষাকালীন লাউয়ের বীজ। ঠিক একইভাবে বর্ষাকালে লাউ চাষ করতে হলেও কিন্তু আপনারা বর্ষাকালীন লাউয়ের বীজ বলে কিনবেন। আর লাউয়ের বীজও মোটামুটি শক্ত প্রকৃতির, চেষ্টা করবেন সারা রাত জলে ভিজিয়ে রেখে তারপরেই সেটা মাটিতে রোপণ করতে। লাউ গাছ একটা হলেই মোটামুটি বাড়িতে পর্যাপ্ত পরিমাণ লাউয়ের যোগান পাওয়া যায়। তবে আমরা 3 থেকে 4টে গাছ লাগাই, বীজ লাগানোর চেষ্টা করি, কারণ সব বীজ থেকে তো চারা বেরো হয় না। মাঝে মধ্যে ছোটো চারা বেরোনোর পরে সেগুলোকে পাখিতে নষ্ট করে দেয়, আবার কোনো কোনো বীজ হয়তো অতিরিক্ত জলের কারণে পচেও যেতে পারে। তাই আমরা একটুখানি বেশি বীজ দিয়ে রাখি, যাতে অন্তত 1 থেকে 2টো গাছ কোনোভাবেই মিস না হয়। চারা রোপণ করার পরে অবশ্যই এইভাবে খড় দেবেন। কেন দেবেন সেটা আমি পরে আপনাদের বলে দিচ্ছি। এগুলো হলো লাল নোটের বীজ, লাল শাক। এমন কোনো বাঙালি নেই যারা লাল শাক খেতে ভালোবাসেন না। এবং এটা যে এত সহজে বাড়িতে চাষ করা যায়, সেটা আমার এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। বাজার থেকে লাল শাক বা সবুজ নোটের শাক, যেটা আপনাদের পছন্দ, নিয়ে আসবেন। তৈরি করা মাটিতে এইভাবে ছড়িয়ে দিন জাস্ট, এবং ওপর থেকে যে কোনো বীজ দেওয়ার পর এইভাবে খড় দেবেন। খড় দেওয়ার কারণ হলো, খড়ের ওপর থেকে যদি আমরা জল দিই, তাহলে জলটা খড় থেকে চুইয়ে তারপর মাটির ওপর পড়বে এবং বীজটাকে ভেজাবে। ফলে মাটির ওপরটা চারা পড়ে যাবে না বা বুঝে যাবে না, তাতে বীজগুলো দ্রুত অঙ্কুরিত হবে। পুঁই শাক চাষ করার জন্য বাজার থেকে আলাদা করে বীজ কিনে আনার কোনো প্রয়োজন নেই। যদি গত বছরের কোনো পুঁই শাক গাছ থেকে থাকে, তাহলে দেখবেন তাতে পুঁই মিটুলি হয়। এবং সবুজ পুঁই মিটুলিগুলো আমরা চচ্চড়ি করে খেলেও এই কালো মিটুলিগুলোকে আমরা সংগ্রহ করে রাখি আগামী বছরের বীজ হিসেবে। এইগুলোকে রোদে শুকিয়ে যদি আপনারা বাড়িতে রেখে দিতে পারেন, তাহলে এর থেকেই কিন্তু নতুন চারা গাছ তৈরি করা যায়। তো আমরা কি করি, প্রত্যেক বছরই এরকম কালো বীজগুলোকে সংগ্রহ করে রোদে শুকিয়ে রেখে দিই, এবং বর্ষাকালের আগে আমরা এইগুলোকেই মাটিতে ছড়িয়ে দিই।
বেশ অনেকগুলোই পুঁইশাকের চারা লাগানো হয়, কারণ পুঁইশাকের চারা যখন একটু বড় হয়, মানে হাত দেড়েক বা দুয়েক করে হয়, তখন কিন্তু ওই গোটা গোটা পুঁইশাক গোড়াসহ তুলে চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে তরকারি খেতে আমাদের ভীষণ ভালো লাগে। আর 4 থেকে 5টা গাছকে বড় করা হয়, যেটা প্রায় সারা বছরই থাকে। এইভাবে নির্দিষ্ট করা জায়গায় ছড়িয়ে দিয়ে আস্তে করে মাটি চাপা দিতে হবে। এরও ওপর থেকে দিয়ে দেবেন খড় এবং তারপর ওপর থেকে জল। পুঁইশাকের চারা খুব দ্রুত বের হয়, 3 থেকে 4 দিনের মধ্যেই দেখবেন সমস্ত বীজ থেকে চারা অঙ্কুরিত হয়ে গেছে। পুরুল গাছ আর মিষ্টি কুমড়োর গাছ লাগানোটা অর্থাৎ বীজ রোপণ করাটা আপনাদের দেখাতে পারলাম না, ভিডিও করিনি বলে। তবে কুমড়োর বীজ আমরা বাজার থেকে কিনে নিই। বাড়িতে যে কুমড়ো খাবার জন্য নিয়ে আসা হয়, সেই কুমড়োর বীজই একটা ছড়িয়েছিলাম, তার থেকেই সুন্দর গাছ হয়েছিল। আর কাঁকরোলের চারা আমাদের পাড়ায় একজনের বাড়ি থেকে মূল নিয়ে এসে বসিয়েছিলাম, মানে ছোটো চারা গাছ, তার থেকেই গাছগুলো হয়েছিল। কুঁদরিরও ঠিক তাই। সমস্ত প্রকারের বীজ রোপণ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন কীভাবে সেগুলো থেকে চারা গাছ বেরিয়েছে সেগুলো দেখাই। প্রথমেই দেখালাম পুঁই শাক, দেখেছেন তো একটা বীজও মিস হয়নি, প্রত্যেকটা বীজ থেকেই সুন্দর চারা গাছ বেরিয়েছে। এইগুলো হলো ঝিঙের গাছ, একই জায়গায় 5 থেকে 6টা ঝিঙের বীজ দেওয়া হয়েছিল, তার প্রত্যেকটা থেকেই সুন্দর চারা বেরিয়েছে। এইগুলো হলো শশা গাছ, কি সুন্দর দেখুন। ঝিঙের গাছ আর শশা গাছ মোটামুটি ছোটোবেলায় দেখে আলাদা করা যায় না। একই জায়গায় 7 থেকে 8টা বীজ পোতা হয়েছিল, তার প্রত্যেকটা থেকেই প্রায় চারা বেরিয়েছে। লাল নোটের চারা দেখুন, প্রত্যেকটা বীজ থেকেই সুন্দর চারা বেরিয়েছে। আর একটু বড় হলে এই শাকগুলো কিন্তু কেটে কেটে খাওয়া যাবে। খুব বেশিটা জায়গা নিয়ে কিন্তু করিনি, 2 থেকে 2.5 ফুট মতো জায়গা বরাদ্দ করেছি এই লাল শাক চাষের জন্য। চলুন এবার সব বীজগুলো থেকে কীভাবে চারা গাছ বেরিয়েছে আপনাদের দেখাই। অলরেডি ঝিঙে এবং শশাটা দেখানো হয়ে গেছে, তাও আবার ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখাই। এখানে আরও এক জায়গায় ঝিঙের বীজ দেওয়া হয়েছিল, তার থেকেও কিন্তু সুন্দর গাছ বেরিয়েছে। ভাড়া বাঁধার জন্য অলরেডি আমরা স্ট্যান্ড দিয়ে ফেলেছি। এই দেখুন, সেই যে কলমি শাকের বীজ ছড়ানো হয়েছিল, তার থেকে কি সুন্দর চারা গাছগুলো বেরিয়েছে। আপনাদের যাদের ধারণা যে বীজ থেকে কলমি শাক করা যায় না, তাদের জন্য এই ভিডিও। বেগুন গাছ কিন্তু আমরা বাজার থেকে চারা কিনে নিয়ে এসে প্রত্যেকটা কোনায় কোনায় একটা করে বসিয়ে দিয়েছি। বেগুন গাছের চারা আমরা বাড়িতে তৈরি করিনি। এই যে বরবটির যে বীজগুলো রোপণ করা হয়েছিল লাইন দিয়ে, দেখুন প্রত্যেকটা থেকেই সুন্দর গাছ বেরিয়েছে। আর এবছরে গাছগুলো পাখিতেও নষ্ট করেনি। পাখিতে নষ্ট করে দেয় বলে আমরা একটু বেশি পরিমাণেই বীজ দিয়ে রাখি, মানে ঘন ঘন করে, কিন্তু এবারে দেখছি প্রত্যেকটাই সুন্দর বেরিয়েছে। এবং আর 2-1 দিনের মধ্যেই এদের মাচা বা ভাড়া তৈরি করে দিতে হবে, কারণ ডগা ছাড়তে শুরু করবে গাছগুলো। এগুলো হচ্ছে পুরুল গাছ। পুরুলের বীজ রোপণ পদ্ধতিটা আপনাদের দেখানো হয়নি। পুরুলের বীজও আপনারা ওই 1 রাত জলে ভিজিয়ে রেখে অন্যান্য বীজের মতো করেই রোপণ করতে পারবেন। এই যে ঢ্যাঁড়স গাছগুলো, ঢ্যাঁড়সের গাছগুলোকে একটা লাইন করে দেওয়া হয়েছিল, বেশ ঘন ঘনই দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ঢ্যাঁড়সের গাছও কিন্তু প্রত্যেকটাই বেরিয়েছে। আর এখনও পর্যন্ত মনে হয় সম্ভবত এগুলো পাখিদের নজরে পড়েনি, নাহলে ছোটো ছোটো চারা গাছ বেরোলেই ওরা ভীষণ কেটে দেয়। সেই ভয়ে আমরা একটুখানি ঘন ঘন করে বীজগুলো রোপণ করি। বেশ 20টা মতো ঢ্যাঁড়স গাছ বেরিয়ে গেছে। আর ঢ্যাঁড়স গাছ যেখানে শেষ হচ্ছে, এই কোনাটায় দেওয়া হচ্ছে 3টে লাউ গাছ, দেশি লাউয়ের গাছ। আরও একটা জায়গায় লাউয়ের গাছ দেওয়া হয়েছে যদিও। আর এইগুলো হলো কুমড়ো গাছ। কুমড়ো গাছের বীজ কিন্তু বাজার থেকে কিনিনি, আবারও বলছি, যে কুমড়ো খাওয়ার জন্য কেনা হয়েছিল সেগুলোই রোপণ করা হয়েছে, তার থেকেই সুন্দর 3-4টে গাছ বেরিয়েছে। এগুলো হলো চাল কুমড়োর বীজ। আর এর আগে যেটা আপনারা দেখলেন সেটা হলো কুঁদরির মূল, একজনের বাড়ি থেকে নিয়ে এসে বসানো হয়েছে। এই যে এখানে আরও 2টো লাউ গাছ বসানো হয়েছে, বর্ষাকালীন লাউ গাছ অবশ্যই। তবে এখন আপনারা যত বড় দেখছেন সমস্ত চারা গাছগুলোকে, এখন কিন্তু এদেরকে নতুন করে কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। এগুলো হলো করলার গাছ। করলারও বীজ প্রায় রোপণ করা হয়েছিল 5 থেকে 6টা, তার প্রত্যেকটা থেকেই সুন্দর চারা গাছ বেরিয়েছে। চাল কুমড়োর গাছ একটু বড় হওয়ার পর, এর আগে চাল কুমড়োর যে গাছগুলো আপনাদের দেখাচ্ছিলাম সেগুলো দেখে বোঝার উপায় নেই এগুলো চাল কুমড়ো গাছ, কারণ সবে মাত্র 2টো পাতা বেরিয়েছিল। তো আমি একটু বড় হয়ে যাওয়ার পরে গাছগুলোকে আবার দেখাচ্ছি। অনেক চারা বেরিয়েছিল কিন্তু তুলে ফেলে দেওয়া হয়েছে, 4টে গাছ মাত্র রাখা হয়েছে, কারণ এত ঘন ঘন গাছ রেখে তো কোনো লাভ নেই, 1 থেকে 2টো গাছ হলেই যথেষ্ট বাড়ির জন্য। পুঁই শাকগুলো দেখুন আরও একটু বড় হয়ে গেছে এবং বেশ ঘন বেরিয়েছে। আর এরকম ঘন থাকলে কিন্তু খুব দ্রুত এতে পোকা লাগবে, তাই আমাদের করতে হবে কি, এর মাঝখান থেকে গোড়াসহ তুলে খেয়ে নিতে হবে, না হলে কিন্তু গাছগুলো ভালো থাকবে না। এবং গোড়াসহ কিছু তুলে খেয়ে নেওয়া হবে বলেই কিন্তু পুঁই শাকের গাছ একটু বেশি করে বসানো হয়।
এবারে গাছগুলো আরও একটু বড় হয়ে যাওয়ার পরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ঢ্যাঁড়স গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর নিচের দিকের পাতাগুলো আমরা কেটে দিয়েছি, কারণ নিচের দিকে যত ঘন পাতা থাকবে তাহলে কিন্তু মাটিতে সুন্দর করে রোদ পাবে না, তাই নিচের দিকের পাতাগুলো ছেটে দেওয়া হয়েছে। এগুলো হলো শশা গাছ। শশা গাছ একটু বড় হয়ে গেছে, যেহেতু লতানে গাছ তাই ওঠার জন্য আমরা মাচা তৈরি করে দিয়েছি, মানে দাঁড়ানো ভাড়া করে দিয়েছি। এই ভাড়া তৈরির পদ্ধতি কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমি এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেটা থেকে দেখে নিতে পারবেন। দেখুন অলরেডি কিন্তু গাছগুলোতে ফুল আসা শুরু হয়ে গেছে এবং ছোটো ছোটো ফল ধরতে শুরু করেছে। শুধুমাত্র শশা গাছে নয়, ঢ্যাঁড়স, ঝিঙে, চিচিঙ্গে, পুরুল, যত রকমের গাছ আপনাদের দেখালাম প্রত্যেকটাতেই কিন্তু সুন্দর ফুল আসতে শুরু করেছে এবং ছোটো ছোটো ফল ধরতে শুরু করেছে। যেহেতু এবার গাছগুলোতে ফুল ফল আসছে, তাই এবার কিন্তু এদেরকে একটু অতিরিক্ত পুষ্টি আমাদের দিতে হবে। কারণ আমরা মাটি তৈরি করার সময় যথেষ্ট পরিমাণে জৈব সার দিয়ে মাটি তৈরি করেছিলাম। ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, গোবর সার, বিভিন্ন রকম সার দিয়ে আমরা তৈরি করেছিলাম। তো এতদিন পর্যন্ত এই গাছগুলো কিন্তু তার থেকেই যথেষ্ট পরিমাণে পুষ্টি সংগ্রহ করেছে, তাদের তখন অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়নি। কিন্তু যেহেতু এখন এদের প্রত্যেকটাতেই ফুল আসছে এবং ছোটো ছোটো ফল ধরতে শুরু করেছে, তাই এখন আমাদের এদেরকে একটু বেশি করে যত্ন নিতে হবে। কারণ এই সময় যত্ন না নিলে কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে গাছগুলোকে রোপণ করেছি সেই উদ্দেশ্যটা কিন্তু আমাদের সফল হবে না, আমরা ভালো ফলন পাবো না। এই দেখুন বরবটি গাছগুলোও বেশ বড় হয়ে গেছে। আর যেহেতু লতানে গাছ, আমরা এইভাবে ভাড়া বেঁধে দিয়েছি, মানে এটাকে বলা হয় ভার্টিক্যাল, অর্থাৎ দাঁড়ানো ভাড়া। এই ভাড়াটা কীভাবে আপনারা তৈরি করবেন এর পদ্ধতি কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। এটা হলো চিচিঙ্গে গাছ। চিচিঙ্গের গাছ মাত্র 2টো বসানো হয়েছিল, তাতেই যথেষ্ট, কারণ বাড়িতে খাওয়ার জন্য 2টো গাছ কিন্তু যথেষ্ট। বেগুন গাছ দেখুন, এই বেগুন গাছটা কিন্তু বাজার থেকে কেনা চারা। বেগুনের বীজ কিনে নিয়ে এসে আমরা চারা তৈরি করি না, নার্সারিতে কিংবা যেখানে গাছ কিনতে পাওয়া যায় বিভিন্ন ধরনের, সেখানে গিয়ে ভালো জাতের বেগুনের চারা বললেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আমরা এই বেগুন চারাগুলো প্রত্যেকটা কোনায় কোনায় একটা করে দিয়ে রাখি। আমাদের ছাদে প্রায় এরকম 4 থেকে 5টা মতো বেগুন গাছ আছে এবং তাতে সারা বছর বেগুন ফলন পাওয়া যায়। এই দেখুন কীভাবে আমরা ভাড়া তৈরি করেছি, এবার একটু দেখে নিন। প্রথমে দাঁড়ানো ভাড়া করেছিলাম, কিন্তু যেহেতু বর্ষাকালে জল পাওয়ার পর গাছগুলো এত দ্রুত বাড়তে শুরু করে যে দাঁড়ানো ভাড়ায় আর হয় না। তখন আমরা কী করি, মাথার উপরেও এদিক থেকে ওদিকে টান দিয়ে একটা ভাড়া তৈরি করার বা মাচা তৈরি করার চেষ্টা করি। বর্ষাকালীন সবজিগুলোর মধ্যে মনে হয় একমাত্র ঢ্যাঁড়স যার জন্য আমাদের মাচা বা ভাড়া তৈরি করতে হয় না। আর বাদবাকি দেখুন প্রত্যেকটা সবজিই কিন্তু লতানে গাছ, অর্থাৎ মাচা বা ভাড়া কিন্তু মাস্ট। লাউয়ের ফলন দেখুন কি সুন্দর, ছোটো ছোটো লাউ ধরেছে। চলুন কিভাবে আপনারা এবারে মিশ্র সার তৈরি করবেন, যেটা আপনারা সব গাছের গোড়াতেই ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন আমরা গামলাতে বেশ কিছুটা পরিমাণ মাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোবর সার। আপনারা হয়তো দেখে ভাবছেন এটা কেমন গোবর সার, এ তো ঘুঁটে ভাঙছে। ঠিকই ধরেছেন, আমাদের এখানে গুঁড়ো গোবর পাওয়া যায় না কিনতে, সেই জন্য আমি কি করি, গাছে দেওয়ার জন্য এরকম ঘুঁটে কিনে নিয়ে এসে বাড়িতে রেখে দিই। আর প্রয়োজন অনুযায়ী ঘুঁটেগুলোকে সারা রাত জলে ভিজিয়ে রেখে নরম করে নিয়ে এইভাবে গুঁড়ো করে আমরা মাটির সাথে মিশিয়ে দিই। গোবর সার হিসেবে কিন্তু যথেষ্ট উপকারী। তাই যতটা মাটি তার 40% মতো চেষ্টা করব আমরা গোবর সার মেশাতে। আর এই গোবর সার হলো প্রচণ্ড পরিমাণে নাইট্রোজেন সমৃদ্ধ, যেটা গাছের বৃদ্ধিতে যথেষ্ট সহায়তা করে, ফুল ফল আনতেও সহায়তা করে। মাটির সঙ্গে গোবরটা মিশিয়ে নিলাম। আপনাদের গাছ কত সংখ্যায় আপনাদের গাছ আছে সেই মতো আপনারা কিন্তু বুঝে এই মিশ্র সারটা তৈরি করবেন। গোবর সারটা আগে সুন্দর করে মাটির সাথে মিশিয়ে নেব, এরপরে আমরা অন্যান্য সারগুলো দিচ্ছি। গোবর সার মেশানোর পরে এবার এর মধ্যে দিয়ে দেব দেখুন 1 মুঠো পরিমাণ সর্ষের খোল, গুঁড়ো সর্ষের খোল। আমরা এমনি সর্ষের খোলকে পচিয়ে সেটা ব্যবহার করি, তবে মাটিতে কিন্তু গুঁড়ো সর্ষের খোলও ব্যবহার করা যায়। এবার দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 মুঠো মতো হাড় গুঁড়ো বা বোন ডাস্ট। বোন ডাস্ট কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ, গাছকে দ্রুত বৃদ্ধি করতে এবং মূল শক্ত করতে সহায়তা করে। এবার দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 মুঠো মতো শিংকুচি বা হর্ন ডাস্ট। এটাও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ। এবার দিয়ে দেব 1 থেকে 1.5 মুঠো মতো বা 2 মুঠো মতো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। মাটিকে নরম রাখতে এবং মাটির মধ্যে বাতাস চলাচল করতে যাতে পারে তার জন্য কিন্তু এই ভার্মি কম্পোস্ট ভীষণভাবে উপকারী। এবার দিয়ে দিচ্ছি 1 থেকে 2 মুঠো মতো পাতা সার। এই পাতা সারটা ওই সারের দোকান থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম, আপনারা বললে হয়তো দিয়ে দেবে।
এবার সব থেকে শেষে মিশিয়ে নেব 1 মুঠো মতো নিমখোল। এই নিমখোলও প্রচুর পরিমাণে নাইট্রোজেন সমৃদ্ধ, মাটিতে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া নিমখোলের যেটা আর একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো নিমখোল একটু তেতো হওয়ায় এটা বিভিন্ন প্রকারের পোকামাকড় থেকে গাছকে রক্ষা করে এবং গাছের গোড়ায় যে মাটি, সেই মাটিতে কিন্তু পিঁপড়ে হতে দেয় না। এবার এই সমস্ত প্রকারের সারকে খুব সুন্দর করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব বেশি পরিমাণ আমরা তৈরি করিনি, এটা মোটামুটি 12 থেকে 15টা গাছের জন্য তৈরি করেছি আমরা। এবার আপনাদের গাছের সংখ্যা কেমন সেই মতো বুঝে আপনারা তৈরি করবেন। আমরা কিছু পরিমাণ মাটির সাথে এই সারগুলো মিশিয়েছি। আপনারা যদি চান যে মাটি নেই, অনেক সময় হয় মাটির অভাব, ফলে আপনাদের কাছে যদি মাটি নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই, আপনারা শুধু এই সারগুলোকেও মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। গাছের গোড়ায় সার দিতে হবে মানেই কিন্তু শুধুমাত্র গাছের গোড়ায় গিয়ে ঢেলে দিলেন মুঠো মুঠো, তা কিন্তু হবে না। এই সারকেও গাছের গোড়ায় কীভাবে প্রয়োগ করতে হবে তার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। যদি সেই পদ্ধতি মেনটেন করে আপনারা এই সার প্রয়োগ না করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তাই চলুন এবার দেখিয়ে দিই আপনারা এই মিশ্র সার গাছের গোড়ায় কীভাবে ব্যবহার করবেন। প্রথমেই জানাই যে গাছের একেবারে গোড়ায় কখনোই কোনো সার ব্যবহার করতে নেই। তাই প্রথমে যেটা করতে হবে, বেগুন গাছের গোড়ায় এর আগেই আপনারা দেখলেন যে গাছের গোড়া থেকে 3 থেকে 4 ইঞ্চি দূরে একটা ড্রেনের মতো তৈরি করে নিতে হয় হাত দিয়ে। দেখুন, ঢেঁড়স গাছের গোড়ায় সার প্রয়োগ করার জন্য আমরা কীভাবে একটা ড্রেন মতো তৈরি করে নিচ্ছি। গাছের গোড়াটা কোথায় আর কোথা থেকে আমরা মাটিটা সরাচ্ছি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। এই যে ড্রেন মতো তৈরি করা হচ্ছে, এতেই কিন্তু আমাদের সারটা প্রয়োগ করতে হবে, একেবারে সরাসরি গাছের গোড়ায় নয়। এই যে ড্রেন মতো তৈরি করে নেওয়া হয়েছে, তাতে এবার ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই মিশ্র সার। পুরো একটা লাইন তৈরি করে নেওয়া হয়েছিল, পুরোটাই একদম ছড়িয়ে ছড়িয়ে চলে যাওয়া হচ্ছে। হয়ে গেল। এবার এই সার দেওয়ার পরে অবশ্যই এই সারটাকে কিন্তু মাটি দিয়ে চাপা দিতে হবে। এটা কখনোই খোলা অবস্থায় ফেলে রাখা যাবে না। মাটি দিয়ে চাপা দিয়ে আমি আর একটা গাছের গোড়ায় দিয়ে আপনাদের দেখাচ্ছি। এগুলো হলো শশার গাছ। দেখুন, শশার গাছগুলোর একটু দূর থেকে একটা ড্রেন মতো তৈরি করে নেওয়া হয়েছে, তারপর সেই তার মধ্যেই ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই মিশ্র সার। তারপর অবশ্যই এইভাবে মাটি দিয়ে চাপা দিতে হবে। একটুও সার যেন কোনোভাবেই খোলা অবস্থায় পড়ে না থাকে। সুন্দর করে মাটি দিয়ে চাপা দেওয়ার পরে এবার আমরা দিয়ে দেবো শুধুমাত্র জল। যেদিন আমরা গাছের গোড়ায় এই মিশ্র সার প্রয়োগ করব, সেদিন কখনোই খোল পচা জল ব্যবহার করব না। তার 1 সপ্তাহ পরে আমরা খোল পচা জল ব্যবহার করব, ঠিক একই পদ্ধতিতে। কখনোই গাছের গোড়ায় নয়, গাছের গোড়া থেকে এইভাবে দূর থেকে। এই দেখুন, এটা হলো লাউ গাছ। আমি আরও একটা গাছে আপনাদের সার দিয়ে দেখাচ্ছি। প্রথমে সার দেওয়া হলো, তারপরে এইভাবে মাটি দিয়ে দেওয়া হলো। লাউ গাছের একটা সুষম সার হলো ভাতের ফ্যান, যেটা প্রায় প্রত্যেক বাড়িতে রোজই হয়। তো আপনারা সেই ভাতের ফ্যানটা কিন্তু ঠান্ডা করে এই লাউ বা কুমড়ো গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন, বেশ উপকারী। আমি কিন্তু আমার বাড়ির ভাতের যে ফ্যান, সেটা কখনোই ফেলি না, কোনো দিন রেখে দিই একটা বালতির মধ্যে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু সেটাকে লাউ বা কুমড়ো গাছের গোড়ায় ব্যবহার করা হয়। এই দেখুন, এই হচ্ছে ভাতের ফ্যান। আমাদের বাড়িতেই রোজকার এমন অনেক জিনিস আমরা ফেলে দেওয়ার মতো হয়, যেগুলো কিন্তু গুছিয়ে রাখতে পারলে সেগুলোই জৈব সার হিসেবে গাছের গোড়ায় কাজে লাগে। যেমন ধরুন, সবজির খোসা, মাছের কাঁটা, আঁশ, না খাওয়া খাবার, চা পাতা, এই সমস্ত কিছুই কিন্তু আপনারা চাইলে গাছের গোড়ায় জৈব সার হিসেবে ব্যবহার করতে পারেন। এবার ফলনটা দেখুন, কত সুন্দর ফলন হয়েছে। একই সঙ্গে কত লাউ ধরেছে। বেগুন গাছের গোড়ায় ঠিক একইভাবে সার দেওয়া হলো। এবারে চলুন আপনাদের দেখিয়ে দিই আপনারা সর্ষের খোল পচা জল কীভাবে তৈরি করবেন। এগুলো হলো চাবড়া খোল। খোল 2 প্রকারের হয়, একটা হচ্ছে গুঁড়ো খোল, একটা হলো চাবড়া খোল। দুটোই দোকানে কিনতে পাওয়া যায়। গুঁড়ো খোল সাধারণত আমরা মাটির সাথে মেশাই এবং জৈব সার, মিশ্র জৈব সার তৈরি করার সময় ব্যবহার করি। কিন্তু গাছের গোড়ায় দেওয়ার জন্য যখন আমরা খোল পচা জল তৈরি করি, তখন গুঁড়ো সর্ষের খোলটা না মিশিয়ে আমরা এই চাবড়া খোলটাই ব্যবহার করি। তো কী পরিমাণ জলে আপনারা মেশাবেন, প্রথমেই বলি, এই 1 কেজি যদি খোল হয়, এই শক্ত খোল যদি আপনারা 1 কেজি কিনে আনেন এবং পুরোটাই যদি পচাতে চান, তাহলে আপনারা 10 লিটার জলে এই 1 কেজি খোল 3 থেকে 4 দিনের জন্য ভিজিয়ে রাখবেন। শুধুমাত্র ভিজিয়ে রাখলে হবে না,
নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর আপনাদেরকে লাঠি দিয়ে একটুখানি এটাকে নাড়িয়ে দিতে হবে। তো এইভাবে 3 থেকে 4 দিন ভেজানোর পরে দেখবেন সুন্দরভাবে এই খোল পচা জলটা তৈরি হয়ে গেছে এবং প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ ছাড়ে। তাই চেষ্টা করবেন ছাদের একটা কোণায় এটাকে চাপা দিয়ে রেখে দেবার। এবারে কি করবেন, 10 লিটার জলে ওই 1 কেজি খোল পচানোর পর এই পচানো খোলটা নেবেন 1 লিটার, সেটাকে আবার 10 লিটার জলে মিশিয়ে নিতে হবে। মানে পচানো খোল 1 লিটার আর 10 লিটার জলের মধ্যে সেই 1 লিটার পচানো খোল মিশিয়ে যে পাতলাভাবে জলটা তৈরি হবে সেটাই কিন্তু আপনারা গাছের গোড়ায় ব্যবহার করবেন। আমি সুন্দর করে অনুপাতটা আপনাদের বলে দিলাম, আশা করি ভুল হবে না। তাহলে 1 কেজি সর্ষের খোল প্রথমে 10 লিটার জলে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 দিনের জন্য। পচে যাওয়ার পরে সেই পচানো খোল 1 লিটার নেব, আবার ফ্রেশ 10 লিটার জলের সাথে সেটাকে মিশিয়ে নেব। এবং এই খোল পচা জল ব্যবহার করারও নির্দিষ্ট একটা নিয়ম আছে। এবার চলুন কিছু গাছে আমরা খোল পচা জল কীভাবে দিতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিই। ঠিক যেভাবে আমরা গাছের গোড়া থেকে একটু দূরে একটা ড্রেন মতো তৈরি করে নিয়ে তাতে আমরা মিশ্র জৈব সার প্রয়োগ করেছিলাম, ঠিক একইভাবে এইরকমই ড্রেনের মতো একটা তৈরি করে নিয়ে তার দূর থেকে খোল পচা জলও ব্যবহার করতে হবে। কারণ খোল পচা জল গাছের জন্য যেমন উপকারী তেমন কিন্তু গাছের গোড়ায় বেশি পরিমাণে পড়ে গেলে গাছ একেবারে ঝলসে মারা যায়। ফলে এটা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া আপনারা বাড়িতে বিভিন্ন ধরনের সবজির খোসা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে পারেন। সেটাও 3 থেকে 4 দিন পর যখন পচে যাবে সেই জলটা ছেঁকে নিয়ে আপনারা ঠিক খোল পচা জলের মতোই একটু দূর থেকে এইভাবে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। সেটাও কিন্তু বেশ উপকারী। তো এই গেল গাছের যত্ন, খোল পচা জল দেওয়া। এবার চলুন আমাদের গাছের ফলন কীরকম হয় সেটা আপনাদের দেখাই। এটা আমার গত বছরের বর্ষাকালীন বাগান। মানে গাছগুলো দেখে, গাছের ছবিগুলো দেখে আমি অনেক মানুষকে আমার গাছের ছবি দেখিয়েছি, তো তারা কেউ বিশ্বাস করতে চায়নি যে এটা ছাদে হতে পারে। মানে ওরা সবাই দেখে বলেছেন যে মাটিতেও এরকম সুন্দর সবজি ফলতে তারা দেখেননি যতটা আমার ছাদে সুন্দর করে হয়। দেখুন কোনোটাই কিন্তু নিচে টবে নেই। ছাদে প্যারামিড গাঁথুনির ওপরে যে টব বানানো আছে তাতেই সমস্ত ধরনের সবজির গাছ লাগানো হয়েছে। ফলনটা একবার দেখুন। চারা গাছ বেরিয়েছিল, আপনারা তো দেখেইছিলেন, 4 থেকে 5টা মাত্র ঝিঙে গাছ ছিল, তার থেকে কত সুন্দর ঝিঙে হয়েছে দেখুন। আমি এখনও পর্যন্ত কখনও বাজার থেকে ঝিঙে কিনে খাইনি। বেগুন গাছ, ছাদের প্রত্যেকটা কোনায় কোনায় একটা করে বেগুন গাছ আছে, প্রায় 5টা মতো বেগুন গাছ আছে। সারা বছর আমাকে কখনও বেগুন কিনে খেতে হয়নি। চিচিঙ্গে 2টো মাত্র গাছ বেরিয়েছিল, আপনারা দেখেছিলেন, তার থেকে কত সুন্দর ফলন হয়েছে একবার দেখুন। করলার ফলনটা একবার দেখুন, 4 থেকে 5টা গাছ বেরিয়েছিল। কতগুলো করে গাছ বেরিয়েছে আপনারা কিন্তু প্রত্যেকেই প্রত্যক্ষদর্শী, আমি এর আগে আপনাদের দেখিয়েছি। আর আমরা প্রত্যেকটা সবজিরই চাষ একেবারে জৈব উপায়ে করি, কোনো ধরনের রাসায়নিক কীটনাশক, রাসায়নিক সার আমরা ব্যবহার করি না। কারণ আমাদের মনে হয় বাজারে যে সমস্ত সবজিগুলো কিনতে পাওয়া যায় তার প্রত্যেকটাতেই তো জৈব সার ছাড়া রাসায়নিক সার প্রয়োগ করা হয়, রাসায়নিক কীটনাশক প্রয়োগ করা হয়। ফলে সেগুলো আমাদের শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। তাই যেহেতু আমরা কষ্ট করে বাড়িতে চাষ করছি তাতে নাই বা রাসায়নিক সার দিলাম, রাসায়নিক কীটনাশক দিলাম। আমি যে কটা সার মিশিয়ে আপনাদের দেখিয়েছি তার প্রত্যেকটাই কিন্তু জৈব সার। এবার যদি বলেন যে পোকার কি হবে, কারণ গাছ একটু বড় হলে পোকার উৎপাত হবে, এটা স্বাভাবিক। এখনও পর্যন্ত কোনো চাষি কখনোই বলতে পারবেন না যে আমি চাষ করেছি এবং আমার বাগানে কোনো পোকা নেই। বিভিন্ন ধরনের পোকা রয়েছে যেগুলো গাছ একটু বড় হওয়ার পরেই তারা আক্রমণ করতে শুরু করে। লাল পোকা হতে পারে, জাপ পোকা হতে পারে, লেদা পোকা হতে পারে, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় যারা গাছকে বিভিন্নভাবে ক্ষতি করে। কেউ পাতা খেয়ে শেষ করে দেয়, কেউ বা পাতাকে ফুটো ফুটো করে দেয়। তো এই পোকার আক্রমণ থেকে গাছগুলোকে কীভাবে রক্ষা করবেন সেগুলো এবার বলি শুনুন। আমরা গাছ থেকে সবজি পাড়ছি সেগুলো আপনারা দেখুন, আর কিভাবে বাড়িতেই খুব সহজেই জৈব কীটনাশক তৈরি করবেন সেগুলো শুনে নিন। যদিও বাড়িতেই একেবারে 4 থেকে 5 রকমের জৈব কীটনাশক আপনারা কীভাবে তৈরি করবেন তার একসঙ্গে ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে একটু খুঁজে সেটা দেখে নিতে পারেন। আর না হলে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। তবুও যদি আপনারা খুঁজতে না চান, আপনাদের কষ্ট একটু কমানোর জন্য আমি গল্প করে এখানেই বলে দিতে চাই আপনাদের। আপনারা সুন্দর সুন্দর সবজি দেখতে থাকুন, কিভাবে আমরা সবজি পাড়ছি সেগুলো দেখুন, আর শুনতে থাকুন, কানটা কথায় রাখুন আমার। তো প্রথমেই যেভাবে আপনারা জৈব কীটনাশক তৈরি করবেন, 1 লিটার ঠান্ডা জল নিন ফ্রিজের, তার মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। তারপর সেটাকে একটা স্প্রে বটলে ভরে নিয়ে গাছে স্প্রে করুন। জাপ পোকা তাড়ানোর এর থেকে ভালো উপায় মনে হয় বাড়িতে তৈরি করা কোনো
মানে ঘরোয়া কীটনাশকের মধ্যে নেই। জাপ পোকা ভীষণভাবে তাড়ানো যায় এই সলিউশনটা দিয়ে। তাহলে লাগছে শুধুমাত্র 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 লিটার ফ্রিজের ঠান্ডা জল। খুব সহজেই তৈরি করতে পারবেন। তাহলে দেরি না করে অবশ্যই এটা গাছে স্প্রে করবেন, গাছের কোনো ক্ষতিও করে না। আর কি করবেন, নিম গাছের পাতা নিন বেশ কিছুটা, মানে নিম পাতা, সেগুলোকে শিলে বা মিক্সিতে বেটে নিন। মাঝে মধ্যে আমরা যেমন নিম পাতা বাটা গায়ে মাখার জন্য করি, সেরকম নিম পাতা বেটে নিন 3 থেকে 4 চামচ। এবার 1 লিটার জলের মধ্যে সেই নিম পাতাটা মিশিয়ে নিন। সবুজ রঙের একটা তরল তৈরি হবে, সেটাকে গাছে স্প্রে করুন। বিভিন্ন ধরনের উড়ো পোকা, মানে লাল পোকা, যেগুলোকে পাতা, মানে যারা এসে পাতাকে ফুটো করে দেয়, সেই পোকা তাড়ানোর জন্য এই নিম সলিউশন বা নিম যে কীটনাশক, সেটা ভীষণভাবে উপকারী। এক তো কাঁচা পাতাকে বেটে আপনারা এইভাবে একটা সলিউশন বানাতে পারেন। নিম পাতা থেকে আরও একটা কীটনাশক হয়, সেটা বলে দিচ্ছি এবারে। বেশ কিছুটা নিম পাতাকে 1 লিটার জলে মিনিট 15-20 ধরে ভালো করে ফুটিয়ে নিন। ফলে কী হবে, নিম পাতার ওই তেতো নির্যাসটা ওই জলের মধ্যে মিশে যাবে। তারপর ঠান্ডা করে ছেঁকে নিন। ছেঁকে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিন 1 চামচ মতো শ্যাম্পু, বা যদি শ্যাম্পু না দেন তাহলে লিকুইড যে বাসন মাজার সাবান হয়, ভিম বার হতে পারে, যে কোনো লিকুইড সাবান বাসন মাজার, সেটা 1 চামচ মিশিয়ে নিন। তারপরে স্প্রে বটলে ভরে সেটাকে আপনারা গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন। অনেকক্ষণ জৈব কীটনাশক নিয়ে বকবক করলাম, যদিও আরও 2 প্রকারের জৈব কীটনাশকের কথা এখনও বলিনি, আমি পরে বলছি। তবে আগে অন্য কথা একটুখানি বলে নিই। আপনারা কি শুধুমাত্র কানে শুনছেন, নাকি দেখছেন আমরা কত কত সবজি পাড়ছি? দেখুন, ছাদ বাগান থেকে সংগৃহীত সবজি দেখুন। এই দেখুন, একদিনে কতগুলো সবজি তুলেছি। বাজারে যাওয়ার আর প্রয়োজন আছে কি? ভালো লাগে না? আমরা যারা গাছপ্রেমী তারা যদি বাড়িতে এইভাবে সবজি ফলাতে পারি, তাহলে এর থেকে মনে হয় আনন্দের আর কিছু হতে পারে না, তাই না? এই দেখুন, কত বড় বড় ঝিঙে। মানে ঝিঙেগুলো দেখলে বোঝার উপায় নেই যে এগুলো ছাদ বাগানের টবে চাষ হয়েছে। বাজারে কখনও আপনারা এত ফ্রেশ ঝিঙে কিনতে পাবেন না। আর বাজারে ফ্রেশ ঝিঙে 60 থেকে 70 টাকা করে কেজি হয়। 3 থেকে 4টে হলেই 1 কেজি হয়ে যায়। তার থেকে 10 টাকার বীজ নিয়ে এসে বাড়িতে 4টে গাছ লাগিয়ে রাখুন, দেখবেন এরকম ফ্রেশ ঝিঙে আপনারা কিন্তু বাড়িতেই পেয়ে যাবেন। করলা, 5টা না 6টা করলার গাছ হয়েছিল। তো এত করলা আগের বার হয়েছিল, এবারেও 5 থেকে 6টা গাছ হয়েছে। যে করলা খেয়ে আমরা খেতে পারিনি। আমরা মাঝে মধ্যেই করি কি, প্রতিবেশীদের কিছু কিছু সবজি দিয়ে দিই। মানে ভাবা যায় না, ছাদ বাগানে চাষ করেও আমরা নিজেরা খাচ্ছি, প্লাস পাশের 2-3টে বাড়িতে আমরা দিতে পারছি। আমাদের সৌভাগ্য। পুরুল, এই সবজিটাও কিন্তু বাজারে পাওয়া যায়, যদিও সব জায়গায় সমানভাবে জনপ্রিয় নয়, তবে বেশ ভালো খেতে। একেবারে ঝিঙের মতোই খেতে। আপনারা চাইলে ঝিঙে পোস্ত যেভাবে রান্না করে পুরুল পোস্ত খেতে পারেন। একদম একই খেতে, কিছু বোঝাই যায় না। মাছের ঝোল করার সময় যেমন ঝিঙে দিয়ে করা হয়, এই পুরুল দিয়েও করতে পারেন। এই দেখুন লাউ, আগে একটা দেখালাম একটু লম্বাটে ধরনের লাউ, আর এটা হলো গোল ধরনের লাউ। 2 কেজি ওয়েট প্রায়, বেশ বড় বড় লাউ। ঢ্যাঁড়স গাছ, প্রায় 15 থেকে 20টা মতো ঢ্যাঁড়স গাছ এখানে আছে। নিচের দিকের পাতাগুলো ছিটে দেওয়া হয়। আর এক এক দিনে প্রায় 300-350 গ্রাম করে, বা কখনো কখনো দেখা যায় 400-500 গ্রাম পর্যন্ত ঢ্যাঁড়স তুলেছি আমরা। চলুন আরও একটা কীটনাশকের কথা বলে দিই। আমরা এখন রূপচর্চার জন্য প্রায় প্রত্যেকেই বাড়িতে 1 থেকে 2টো অ্যালোভেরা গাছ বসিয়ে রাখি, ঠিক তো? অ্যালোভেরা গাছ নেই এমন মনে হয় বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। তাই যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে, তাহলে অ্যালোভেরা গাছের সবথেকে বুড়ো পাতাটা কেটে নিন। তারপর সেটাকে টুকরো টুকরো করে কেটে নিন। কেটে একটা গামলার মধ্যে 1 লিটার জল নিয়ে তাতে ভিজিয়ে রাখুন ঘন্টাখানেক। কিছুক্ষণ পরে দেখবেন ওই অ্যালোভেরার যে হড়হড়ে নাম বস্তুটা জলের মধ্যে মিশে গেছে। ভালোভাবে চটকে নিন, জলের সঙ্গে সুন্দরভাবে চটকে নিন। তারপর তার মধ্যে মিশিয়ে দিন 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সেটাকে একটা স্প্রে বটলে ভরে নিয়ে আপনারা গাছে স্প্রে করুন। এই অ্যালোভেরা কীটনাশকও কিন্তু ভীষণভাবে উপকারী গাছের বিভিন্ন ধরনের পোকামাকড় দূর করতে। আর সবথেকে আমাদের ক্ষতি করে যে পোকাটি, সেটা হলো ল্যাদা পোকা। বেশ বড় বড় দেখতে, দিনের বেলা একদম দেখতে পাওয়া যায় না, কিন্তু রাত্রেবেলা যদি আমরা লাইট নিয়ে তল্লাশি করি, টর্চ নিয়ে, তাহলে দেখবেন পাতার উপরে উপরে বসে আছে এবং একভাবে পাতাগুলোকে খেয়ে যাচ্ছে। এই ল্যাদা পোকা হলে গাছ বাঁচানো খুব মুশকিল হয়। সবুজ সবুজ পাতা খেয়ে একেবারে গাছকে শেষ করে দেয়। তো এই ল্যাদা পোকা তাড়ানোর জন্য আমরা একটা সলিউশন ব্যবহার করি বাড়িতে তৈরি করে, সেটা আপনাদের বলে দিই। সেটা হলো একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিন, আর 5 থেকে 6 কোয়া মতো রসুন নিন। এই পেঁয়াজ আর রসুনটাকে
সুন্দর করে মিক্সিতে বেটে নিন। না না, মাংস রান্না করার জন্য বলছি না। পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে বেটে নিন। এবার সেটাকে 1 লিটার জলের মধ্যে গুলুন। গুলে ভালো করে গোলা হয়ে গেলে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন, যেন পেঁয়াজ আর রসুনের কোনো গোটা অংশ জলের মধ্যে না থাকে। যদি গোটা অংশ থাকে তাহলে আবার স্প্রে বটলের নজলে আটকে গিয়ে সেটা স্প্রে করতে বাধা সৃষ্টি করতে পারে, সেই জন্যই বললাম। এবারে এই ছেঁকে নেওয়া পেঁয়াজ রসুনের জলটা গাছে স্প্রে করুন। এই যে পেঁয়াজ রসুনের একটা তীব্র গন্ধ, এই গন্ধে ল্যাদা পোকা আর পাতার উপর এসে বসে না, পাতা খায় না। তাহলে দেখুন, বাজার থেকে ক্ষতিকারক রাসায়নিক কীটনাশক কিনে না এনেও আমরা বাড়িতে কিন্তু খুব সহজ উপায়ে কিছু জৈব কীটনাশক তৈরি করতে পারি। এগুলো দেখুন, কুঁদরি। আমাদের একটা কুঁদরির গাছ আছে, তার থেকে সুন্দর কিন্তু কুঁদরি হয়। কলমি শাকটা দেখুন, কলমি শাক কখনোই আমরা গোড়াসহ তুলে খাই না, এইভাবে কেটে কেটে খাওয়া হয়। আজকে কেটে নিলে 3 থেকে 4 দিনের মধ্যে দেখি আবার ভরে যায় এরকম। ফলে সারা বছর আমাদের বাড়িতে নোটে আর কলমি শাকের কিন্তু কোনো অভাব নেই। আর তার সঙ্গে পুঁই শাক, লাউ শাক, কুমড়ো শাক এগুলো তো আছেই। গত বছর একটা কুমড়ো গাছে কত কুমড়ো হয়েছিল, কি বিশাল দেখুন কুমড়োটা। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কত সহজে বিভিন্ন ধরনের বর্ষাকালীন সবজি আপনারা কিন্তু বাড়িতেই চাষ করতে পারেন। প্রায় 4 কেজি ওজনের হয়েছিল এই কুমড়োটা, বেশ বড়, আমরা অনেক দিন ধরে খেয়েছি। করলা, গতবার এত করলা হয়েছে যে করলা খেয়ে আমরা খেতে পারিনি। ভাজা, সিদ্ধ, মশলা করলা, বিভিন্ন ধরনের তরকারি বানিয়ে বানিয়ে খেয়েছি, শুক্তো। এই দেখুন, এটা হচ্ছে লম্বা আকৃতির লাউটা, এটা 3 তলার ছাদে, আর গোল আকৃতির লাউটা 2 তলার ছাদে হয়েছিল। কলমি শাক, সারা বছরই আমার ছাদ বাগানে প্রায় কলমি শাক থাকে। আচ্ছা, মোটামুটি বর্ষাকালে আপনারা কী কী সবজি চাষ করবেন, তার বীজ কীভাবে নির্বাচন করবেন এবং বীজ কীভাবে রোপণ করবেন, কীভাবে একটুখানি বড় হয়ে যাওয়ার পর গাছগুলোতে চাপান সার দেবেন, সেই মিশ্র চাপান সার আপনারা কীভাবে তৈরি করবেন, খোল পচা জল কীভাবে তৈরি করবেন, কীভাবে গাছে প্রয়োগ করবেন, কী কী কীটনাশক আপনারা সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন, এই সমস্ত তথ্যই কিন্তু আমি একটা ভিডিওতে পুরো দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না আপনাদের সব তথ্য দিতে পারলাম কি না। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, হয়তো সেটা সম্পর্কে আমি বলতে ভুলে গেছি, হতেই পারে, তো আপনারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে সেই প্রশ্ন করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওটা দেখার পর আপনাদের উপকার হয় তাহলে আমি ভীষণভাবে খুশি হব। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যারা গাছপ্রেমী আশা করি তারা এই ভিডিওটা শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।